স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা এবং মা পারভিন আক্তার। এর আগে সকালে মামলায় অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া আজ আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। গতকাল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করে। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী সোহাগ আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সোহাগ, রামিসার বাবা মা কি বলছেন এবং কিছু জানতে পেরেছেন কি? আর কে কে সাক্ষ্য দেবেন আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে মোট হচ্ছে বাদীসহ যে 18 জন গ্রহণ কিন্তু সকাল 10:30 থেকে কিন্তু চলছে। তো প্রথমে হচ্ছে যে মামলা অর্থাৎ রাইসার বাবা অর্থাৎ মামলার যে বাদী সে সাক্ষ্য গ্রহণ দিয়েছেন এবং মাহমুদা হচ্ছে যে নিহত রাইসার মা তিনি কিন্তু পারভিন আক্তার তিনিও কিন্তু সাক্ষ্য গ্রহণ দিয়েছেন এবং তার চাচি মাহমুদা আক্তার তিনি আদালতে সাক্ষ্য গ্রহণ করেছেন এবং যে রাইসা আক্তার সে হচ্ছে রামিসার যে বড় বোন সে সাক্ষ্য গ্রহণ করেছিল। অর্থাৎ 4 জন সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়েছে এবং অন্যদের সাক্ষ্য গ্রহণ কিন্তু আদালতে চলছে। তো এর ভিতর আপনার পারভিন আক্তার অর্থাৎ রাইসার যে মা তিনি আদালতকে জানিয়েছেন যে আসলে যে সোহেল রানা অর্থাৎ যে আসামি সোহেল রানা সে যে হত্যা করে যখন পালিয়ে যায় তখন তার যে মা অর্থাৎ যে পারভিন আক্তার সে রাইসাকে রাইসাকে যখন খুঁজে পায় রাইসার সাথে তার প্রথম দেখা হয়। রাইসার সাথে দেখা হলে তিনি কিন্তু খুঁজতে থাকে রামিসাকে যে আসলে সে কোথায় আছে। তো এরপরে দেখে যে যখন চিৎকার লোকজন যখন জড়ো হয় তখন দেখে যে দরজা ভেঙে ফেলে এবং ঘরের ভিতর রক্ত ছড়াছড়ি এবং ছিন্ন ভিন্ন লাশ সেখানে পড়ে আছে এবং সোহেল রানা কিন্তু ভিড় কেটে সে পালিয়ে যায় এবং তিনি এই খবরগুলো এবং অন্যরাও কিন্তু দেখেছে যে সোহেল রানা ভিড় কেটে পালিয়ে যায়। এই বিষয় নিয়ে কিন্তু এই সকালে প্রথম থেকে আদালতের কাছে যে আসামি পক্ষের আইনজীবী তারা কিন্তু আবেদন করেন মৌখিকভাবে যে গতকালকে যে আসামি সোহেল রানা তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যম কিন্তু সেটা প্রচার করেছে এবং এই প্রচার করায় অর্থাৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলায় কিন্তু মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে আদালতকে জানালে আদালত কিন্তু কোনোভাবে যেন আসামি পক্ষের কথা না বলতে পারে সে বিষয়ে পুলিশকে নির্দেশ দিয়েছে এবং এইটার জন্য তার কথার জন্য কোনো গণমাধ্যমে প্রচার না হয় সে বিষয়ে কিন্তু আদালত এই বিষয়টা প্রচার না করার জন্য কিন্তু আদালত বলেছে। তো অন্যান্য যে আসামি সাক্ষী রয়েছে তারা কিন্তু হাজির হয়েছে, অন্যদের সাক্ষ্য গ্রহণ চলছে। আসলে অপেক্ষা করতে হবে যে কতজনের সাক্ষ্য আজ আদালত নিয়েছে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা সকল গণমাধ্যম আদালত প্রাঙ্গণে রয়েছি এবং অন্যান্য সাক্ষ্যরা কি বলে বলতে পারবো। জি, সোহাগ আহমেদ, আপনাকে ধন্যবাদ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলম সহ পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকেরা। সকাল 9টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী লাবণী গুহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। লাবণী, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? ব্যাংক কর্তৃপক্ষ কিছু জানিয়েছে, আমাদের জানাবেন। আসিফ, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকালকে যে দাবি ছিল সেই একই দাবিতে আজকেও এখানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এনারা মানববন্ধন করছেন এবং একই দাবি তারা করে যাচ্ছেন। আর এখন পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে পারিনি। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পেছনে ওনারা কর্মসূচি গ্রহণ করছেন। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে বলার জন্য আমি একজন সচেতন যিনি গ্রাহক আছেন তার সাথে কথা বলছি। তিনি আমাদেরকে পুরো বিষয়টা জানাবেন। তাকে পুনর্বহাল করতে হবে। আমরা
বিশ্বাস করি যে তার সুযোগ্য নেতৃত্বে ইসলামী ব্যাংক আবারও গ্রাহকদের আস্থা অর্জন করবে। আচ্ছা, আমাদের মূল দাবি ছিল বর্তমান সরকার থেকে যে নিযুক্ত যাকে চেয়ারম্যান হিসেবে সরকার নিযুক্ত করতে চাচ্ছেন খুরশিদ আলম, সে যেন কোনোভাবে যেন ইসলামী ব্যাংকে না আসার পিছনে কারণ হচ্ছে তিনি কেমন স্বৈরাচারের যে দোষর ছিল এসালাম গ্রুপ, ওদের সাথে কেমন তার একটা সম্পর্ক আছে, বর্তমান সরকারের সাথে তার একটা সম্পর্ক আছে। তো আমরা চাচ্ছি না সে যেন কেমন এখানে না আসুক। যিনি আছেন যে ওমর ফারুক, উনি যেন আমাদের যে চেয়ারম্যান হিসেবে থাকুক, এটা হচ্ছে আমাদের মূল দাবি। আর আমাদের প্রায় 3 কোটি গ্রাহক, আমাদের গ্রাহকদের দাবি হচ্ছে এটা বিগত সরকার ফ্যাসিস্ট আমলে যেভাবে কেমন ইসলামী ব্যাংকে লুটতরাজ করা হয়েছে, এই ধরনের কোনো পদক্ষেপ যেন এই ব্যাংকের উপরে যেন না আসে। গ্রাহক হিসেবে আপনারা কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? গ্রাহক হিসেবে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? আচ্ছা, গ্রাহক হিসেবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে, আমি যখন টাকা, আমার তো ওই ব্যাংকের মধ্যে 2টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার ব্যবসায়িক অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আমি যখন আমার ডিপোজিটে যে টাকাটা তুলতে গিয়েছিলাম, সেখানে টাকা তাদের সমস্যা, তারা বলে যে এখন টাকা নাই বা পরে আসেন, মানে তাদের অর্থনীতি অনেক বাজে অবস্থার মধ্যে ছিল। আর তো সেখান থেকে 5 আগস্টের পর ব্যাংকটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। আমরাও অন্য ব্যাংকে, যেমন অন্য ব্যাংকে যখন টাকা নিতে যাই, তখন তারা বলে আপনাদের ফান্ড নাই, আপনারা পরে আসেন। ইসলামী ব্যাংক যদি একদিন ঘুরায়, তারপরের দিন আমরা টাকাটা পাই। তো আমরা চাচ্ছি যে এই আমাদের প্রায় রেমিটেন্সের যে প্রবাহটা, এটা এই ইসলামী ব্যাংকের মাধ্যমেই আসে। আমরা চাচ্ছি এই ইসলামী ব্যাংকে যে পরিচালনা পর্ষদ আছে, এটা যেন থাকে, এখানে যেন কোনোভাবে অবৈধ কোনো হস্তক্ষেপ যেন না হয়, দলীয় কোনো লোক না হয়। এটা হচ্ছে আমাদের দাবি। আসিফ, আপনি শুনছিলেন গ্রাহকদের মন্তব্য, গ্রাহকরা কি চাচ্ছেন সেটা আপনার মাধ্যমে আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে তাদের দাবি দেওয়াগুলো পেশ করছে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। আসিফ, জি, ছিলেন লাবণী গুহ। ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ 5 জন নিহত হয়েছেন। সোমবার ভোর 4:45টার দিকে ভাঙ্গা মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভাঙ্গা উপজেলার মালিগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ সময় চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া 2 শিশুসহ গুরুতর 3 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে নেয়ার পর চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে নতুন এক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। এ বিষয়ে নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের ভিত্তিতে ইসরায়েলে হামলা বন্ধ করতে রাজি হয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে বিমান বা স্থল হামলা না চালানোর বিষয়ে সম্মতি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হিজবুল্লাহ যদি ইসরায়েলে হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতে হামলা অব্যাহত থাকবে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধবিরতিতে উভয় পক্ষের সম্মতির মধ্যেও 2 দেশের সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও গোলাগুলি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাপ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, কাল তো বাংলাদেশের ম্যাচ, প্রতিপক্ষ নেপাল। আজ কি বাংলাদেশ দল অনুশীলন করেছে? আর মেয়েদের প্রস্তুতি কি বলবেন আমাদের? বাংলাদেশ দলে আজকে অনুশীলন ছিল সকাল 7টায়। এখানকার স্টেডিয়ামে অনুশীলন ছিল। সেখানে আসলে ভোর 5টার সময় বাংলাদেশ দলের ডিফেন্ডার শিউলি আজিমের মা মারা যান। 45 বছর বয়সে বাসনা আজিম, তিনি মারা যাওয়ার কারণে আসলে বাংলাদেশ দল আর আজকে অনুশীলনে আসেনি।
যার ফলে সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত যেই নির্ধারিত স্লটটি ছিল সেটি আসলে আমরা মাঠে যাওয়ার পরেই ঘটনাটি শোনার পরেই আসলে বুঝতে পারি যে বাংলাদেশ দল আজকে আসবে না বা আসার কোনো সুযোগ একেবারেই নেই, কারণ পুরো দল বা দলের খেলোয়াড়রা সবাই আসলে শিউলি আজিমকে নিয়েই ব্যস্ত, কারণ উনি আসলে মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত। ওনার মা বেশ কিছুদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছিলেন, যার ফলে আজকে ভোর 5টায় উনি মারা যান 45 বছর বয়সে। যার ফলে দল অনুশীলন করার মতো কোনো রকম মানসিক অবস্থা একেবারেই নেই। আগামীকালকে ম্যাচ, ভারতের বিপক্ষে সব শেষ ম্যাচে পরে গতকালকে ছিল হচ্ছে রিকভারি সেশন, সেখানে পর আজকে আসলে মাঠের একটা প্রস্তুতি নেওয়ার কথা ছিল, সেটি আসলে করা হয়নি। একটা জিনিস জানতে পেরেছি যে শিউলি আজিম হয়তো আজকে সন্ধ্যার মধ্যেই ঢাকায় বা বাংলাদেশে ব্যাক করবেন। টিকিট যদি আজকে পাওয়া যায়, অর্থাৎ তেমনটাই আসলে বাফুফে চেষ্টা করছে যে তাকে আসলে আজকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য। সেখান থেকে উনি সরাসরি ময়মনসিংহে কুলিশিন্দুরে চলে যাবেন, যেখানে ওনার মার মরদেহটি রয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে নেপাল আজকে ঠিকই অনুসরণ করেছে। তাদের যে সময় ছিল এখানকার স্থানীয় সময় সকাল 9টায় তারা মাঠে সময় মতো আসে, অনুসরণ করে, এবং নেপালের যিনি কোচ নাওপানি তিনি আসলে এই বিষয়টি শুনে অবশ্যই দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি হচ্ছে তার দলের যে অবস্থা এবং তারা যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে এই গ্রুপ থেকে, তারা আসলে বাংলাদেশের বিপক্ষে একটা বড় ফাইটের আশা করছে, কারণ গত যে দুবার বাংলাদেশ দল সাফ জিতেছে 2022 এবং 2024 সালে দুবারই নেপালের মাটিতে তারা বাংলাদেশ জিতেছিল 10 রঙ্গশালা স্টেডিয়ামে। সেই যে একটি পরাজয় নেপালের হয়েছে, তারা মোট 6বার ফাইনাল খেলেছে, 6বারই তারা হেরেছে, রানার্স আপ হয়েছে, তারা একবারও শিরোপা জিততে পারেনি। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুবারই তারা বাংলাদেশের কাছে হেরেছে ফাইনালে, ঘরের মাঠে। তো সেখান থেকে আসলে তারা চাচ্ছে যে এবার অন্ততপক্ষে তারা যেন ফাইনালে যেতে পারে, এবং সেই সাথে হচ্ছে তারা যেন বাংলাদেশকে এবার হারাতে পারে। তাদের আগে যে দুটো শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের বিপক্ষে হেরে, সেটা তারা আসলে এবার চাচ্ছে যে রিকভারি করতে, ফাইনালে যেতে, বাংলাদেশকে হারাতে। তো সব মিলে আসলে নেপাল প্রস্তুতি সেরে নিয়েছে। বাংলাদেশ দল এখন পর্যন্ত মাঠে যায়নি এবং আজকে সারাদিন আর কোনো মাঠে যাওয়ার কোনো সুযোগ নেই আসলে। আসিফ, এই ছিল আমার কাছে সবশেষ। জি, মোহাম্মদ হাসিব, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।